বক্স পর্যন্ত। এবার বক্স থেকে উনি বের করলেন একটা খরগোশ। আপনাদের মনোযোগ কোথায়? ম্যাজিশিয়ানের উপরে না তার বক্সের উপরে না স্টেজের উপরে? খরগোশের প্রতি না? দ্যাটস কল স্টেজিং। অর্থাৎ আপনি কি দেখাতে চাচ্ছেন ফোকাসটা সেদিকে যাচ্ছে। এটা কি হচ্ছে দেখেন, সিরিয়াল বাই সিরিয়াল মেইনটেইন করছে, প্লট লাইন অনুযায়ী, স্ক্রিপ্ট অনুযায়ী ফলো করছে। সে কি করলো আগে আপনার নাকি আগে এসে শুরুতে এসে একটা খরগোশ বের করে তারপর কথা বলবে? অথচ আগে থেকে খরগোশ বের করে কথা বলবে। তার মানে কি? স্ক্রিপ্ট অনুযায়ী সিরিয়াল মেইনটেইন করছে। এইটাকে মূলত বলা হয় স্টেজিং। অর্থাৎ আপনি যখন অ্যানিমেশন নিয়ে কাজ করবেন, আপনি মানে ভিউয়ারকে কি দেখাতে চাচ্ছেন, কোথা থেকে কিভাবে এটাকে অ্যানিমেটেড করতে চাচ্ছেন, কিভাবে জিনিসটাকে উপস্থাপন করতেছেন, সেটা হচ্ছে কি আপনার অ্যানিমেশন। যেমন খেয়াল করবেন মাঝে মধ্যে কিছু কিছু অ্যানিমেশন আপনারা করবেন একসাথে সবকিছু অ্যানিমেটেড হচ্ছে, বাট কোন রকম সিমুলেশন নাই। ঠিক আছে, যেইখানে সিমুলেশন থাকা দরকার, ধরেন এখান থেকে একটা বক্স আসছে, বক্স থেকে বল হচ্ছে, এদিক থেকে একটা বক্স আসছে, বক্স থেকে তারা হচ্ছে, মানে একসাথে সবগুলো করছে, তখন কিন্তু কনফিউজ হয়ে যায়। এই জন্য বলা হয় একসাথে অনেকগুলো কাজ করে কখনো কি করবেন না, ভিউয়ারকে কনফিউজ করবেন না। স্টেজিং এর মূল সূত্র হচ্ছে ভিউয়ারকে একটা মুহূর্তে একটাই অ্যাকশন দেখান, সর্বোচ্চ একটা অ্যাকশনের রিয়াকশন পর্যন্ত দেখাতে পারেন, বাট একটা অ্যাকশনের রিয়াকশন ছাড়া এক্সট্রা অন্য কোনো অ্যাকশন দেখাতে যাবেন না। তাহলে কি হবে না, সেটা কখনোই একটা ভালো রকম একটা অ্যানিমেশন হবে না। আবার খেয়াল করেন ভালো রকম একটা আউটপুট আসবে না। কাকে আবার আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ক্যারেক্টারের সাথে দেখি, বিভিন্ন নাটক দেখি না, নাটকের ক্ষেত্রে দেখি আমরা কখনো ক্যারেক্টারের জাস্ট একদিকে পিছনে কানটা মাথা দেখাচ্ছে, আরেকজন কথা বলছে, এটাকে বলে ক্যামেরা অ্যাঙ্গেল। ক্যামেরা অ্যাঙ্গেলের বাইরে যদি কেউ যায়, তার যদি কথা যদি শোনা যায়, তাকে দেখা যাবে? দেখা যাবে না। আমাদের একটা অ্যানিমেশন করছি, যে অ্যানিমেশনটা কম্পোজিশনের যে সাইজটা দিয়েছি, সাইজের বাইরে আছে, সেই অ্যানিমেশন দেখতে পাবো? অবশ্যই দেখতে পাবো না। এই জিনিসটা কিন্তু স্টেজিং এর মধ্যে পড়ে। অর্থাৎ আপনি কতটুকু ভিউয়ারকে দেখাতে চাচ্ছেন, আপনি কি কি দেখাতে চাচ্ছেন, কিন্তু এবং আপনি কিভাবে সিকোয়েন্সটা মেইনটেইন করতেছেন, টোটাল বিষয়টা ডিপেন্ড করে কিন্তু একটা অ্যানিমেশনের উপর। এবং সেটা ভিউয়ারকে অ্যাট্রাক্ট করার জন্য, ভিউয়ারকে টোটাল সময়ে ধরে রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এবং টোটাল টিভি চ্যানেল, টোটাল প্রফেশনাল অ্যানিমেশন, টোটাল মুভি, টোটাল নাটক, যা কিছু দেখান না কেন টেলিভিশন চ্যানেলে বা চারকোনা পর্দায়, সবকিছু কিন্তু এই স্টেজিং ফর্মুলা ফলো করে সবাই। এটা গণহারে সবাই ফলো করে। ইভেন একজন ব্লগার যে ব্লগ করছে, তাইও কিন্তু সে কিন্তু এই স্টেজিং ফর্মুলাটাকে ফলো করছে। খেয়াল করেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। This video is based on the 12 principles of animation as described by Frank Thomas and Ollie Johnston. So, the third principle of animation is called staging. Staging is the presentation of any idea so that it is completely and unmistakably clear. This is a very broad principle because it covers so many areas of animation. It can apply to acting, timing, camera angle, and position. Acting, timing, camera angle, position. So when you're animating, you want to be in full control of where the audience is looking. You're essentially saying, look at this, now look at this, and now look at this. This control is achieved through staging. All of the elements of the scene work together to move the viewer's eyes around the screen. Here's an example of bad staging. The characters are competing for stage presence, so the viewer doesn't know which one. Okay, simulation অনেকগুলো কাজ হচ্ছে না? The camera has a lot to do with this. আবার স্টেজিংটা দেখেন, ক্যামেরা পজিশন কোথা দেখতে হবে? একটু উদাহরণ আপনাদের আর কয়েকটা উদাহরণ দিন। Good for expressions. Don't have the main action be off to the side. It should be either in the center of the screen or in one of the thirds of the screen. If they're facing to the side, there should be more empty space in the direction that they're facing, unless someone's sneaking up behind them, in which case they would no longer be the main character of the shot. The main action. আমাদের ফোকাসটা কোথায় ছিল এখানে বলেন তো? এই জায়গায় আসলে এনার উপর না এনার প্রতি? এনার প্রতি ছিল না? That's called staging. Be the main character of the shot. The main action of the scene should be very clear and simple. It can't be upstaged by other things that are going on. This takes attention away from the main point. It should also let one action finish before the other person starts their action, instead of overlapping them. Sometimes you need to insert pauses if there's something on screen that needs to be processed by the viewer before moving on. Sometimes if there's any text on the screen, you should keep it on screen for as long as it takes to read it out loud 3 times. But it's not just about controlling the viewer's eyes, it's also about conveying ideas. If a character is sad, for example, you want to make sure that the viewer knows that and feels that. If someone's house is supposed to be very poor and decrepit, go over the top to make sure that they get it, and don't have any objects that detract from that purpose. Let's take this scene and give it the staging treatment. This fat guy is eating pizza. The idea that we want to convey is that he is a severe overeater. So let's set the stage more. Let's give him more pizza and put piles of pizza boxes behind him and stains on his shirt. Let's move the camera down below him to make him look bigger.
And let's change his acting so that his weight actually gets in the way of his eating, so he can't even reach for the soda without falling over. Now let's make sure to time it right so he notices the soda and then reaches for it. Now the idea is very clear. So that's all I have for staging. The next principle is called straight ahead and pose to pose. So thanks for watching, and I'll see you guys in the next video. আচ্ছা, আপনারা যখন নিজেরা সেলফি তুলেন, সেলফি তুলি না, আমরা ছবি তুলি না, যখন ছবি তুলি তখন দেখবেন আমরা চাই না কেউ ক্যামেরা বাইরে থাকতে চাই, ক্যামেরার মধ্যে যেন চলে আসে। যখন সেলফি তুলে নেয় আমাকে কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে সবাই একটা স্টেজিং এর ভিতরে কিন্তু থাকা যাচ্ছে, ক্যামেরা ফ্রেমের মধ্যে কিন্তু ছবি ফ্রেমের মধ্যে থাকতে যাচ্ছে। এটা হচ্ছে মূলত স্টেজিং, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত আমাদের স্টেজিং। এরপরে আসেন স্ট্রেট এহেড অ্যাকশন আর পজ টু পজ। এখানে দুইটা অপশন আছে কিন্তু, স্ট্রেট এহেড অ্যাকশন এন্ড পজ টু পজ। অপশন কয়টা? দুইটা, একটা স্ট্রেট এহেড অ্যাকশন, একটা হলো পজ টু পজ। দুইটার কাজ দুইভাবে কাজ করে, খেয়াল করো। স্ট্রেট এহেড অ্যাকশন স্টার্ট উইথ এ ফার্স্ট পিকচার ইন হ্যান্ড ড্র অ্যানিমেশন। যখন কোনো আপনারা ট্রেডিশনাল অ্যানিমেশনের দিকে যাবেন তখন কি আসবে? এটা স্ট্রেট এহেড অ্যাকশন। আর character pause in 3D animation, not only 3D, also 2D, and gradually picture by picture or pause to pause is brought to the end of the scene. Using this method, you may lose the size, volume, and proportion of a character. This method helps to achieve more exponentially in animation, but make it difficult to control its duration. It is more often used in hand draw animation, creating quick chaotic. সহজ ভাষায় বলতে গেলে আপনি যখন এই ধরনের অ্যানিমেশন করতে যাবেন, স্টেট অ্যাড অ্যাকশন ফর্মুলা যখন ফলো করতে যাবেন, তখন কিন্তু আপনি এটার ডিউরেশন কখনো কন্ট্রোল করতে পারবেন না। এই অ্যানিমেশনে কি হবে না? ডিউরেশন কখনো কন্ট্রোল হবে না। অর্থাৎ আপনি মুভমেন্ট এরকম চাচ্ছেন, মুভমেন্ট এরকম, আস্তে আস্তে কিন্তু আপনি সিরিয়াল মেনটেন করে করে মুভমেন্ট তৈরি করতেছেন। এটাকে বলা হচ্ছে স্ট্রেট অ্যাড অ্যাকশন। আর পজ টু পজ হচ্ছে যে আপনি যখন সিরিয়ালটা ফলো করছেন সেটার মধ্যে একটা শুরু এবং একটা শেষ থাকবে, ঠিক আছে? এবং মিডিলে কয়েকটা পার্ট থাকবে, এই মুভমেন্ট হতে পারে। এরপর এটাকে নিয়ে টোটাল অ্যানিমেশন যখন আপনি কমপ্লিট করলেন, বিশেষ করে আমরা যখন অ্যানিমেশন করছি ফর্মুলা ফলো করছি না, কিরকম এটা আস্তে করে আমার 1 মিনিটে শুরু হলো, 2 সেকেন্ডে এখানে থামবে, তাহলে মাঝখানে কি হচ্ছে? সে কিন্তু একটা টাইম মেনটেন করতে পারছি। বাট যদি আমি প্রতি সেকেন্ডে যদি প্রতি ফ্রেম ধরে ধরে একটু একটু ঠেলে দিতাম, তাহলে কি আমি 2 সেকেন্ডে কি ওই জায়গায় থামতে পারতাম? থামতে পারতাম না। খুব সহজভাবে বোঝার চেষ্টা কর, ওটাই। এটা হচ্ছে কি মূলত স্ট্রেট অ্যাড অ্যাকশন। আর পোজ টু পোজ কি? পোজ টু পোজ মেথড ইজ মোর প্ল্যানেড উইথ ক্লিয়ারলি অ্যারেঞ্জ দ্য কি পিকচার অর পোজ থট আউট দ্য হোল সিন। অর্থাৎ প্ল্যানিং করে বসানো থাকে, শুরু কি হবে, শেষ কি হবে, বুঝা গেছে? একটা শুরু কি হবে এবং শেষ কি হবে, এটা কিন্তু প্ল্যানিং করা আছে আগে থেকে। Using this method means better control size, volume, and proportion of the character as well as his action. Lead animator may set only the key pose of animation and pass the rest of work by to finish by assistant animator. অর্থাৎ শুরুটা কি হবে, শেষটা কি হবে এবং মাঝের কি অবস্থানটা কি হবে, এইটুকু জাস্ট কয়েকটা কি পয়েন্ট আমি ধরে দিলাম। এরপরে কি হচ্ছে, আমার এখানে কাজ শেষ। এর ফলে আমি আমার অ্যানিমেশনের অ্যাকশনটা কি হবে, অর্থাৎ একটা অ্যানিমেশন যখন দেখাচ্ছে এখান থেকে লাভ দিবে, ঠিক আছে, আমি ক্যারেক্টারটাকে এখান থেকে ওখানে লাভ দেওয়া হবে। তো আমি যদি সুন্দর করে সেট আপ করা থাকি নিজে, ঠিক আছে, আমি লাভ দেওয়ার সময় কি পড়ে যাবো? অবশ্যই না, বিকজ আমাকে কি সেফটি গার্ড দেওয়া আছে। হ্যাঁ, আমার কাছে সেফটি গার্ড দেওয়া নাই, আর বলা হচ্ছে আপনি লাভ দেন, ঠিক আছে, বাকি হয় দেখা যাবে। তাহলে কি সে কি বাঁচার সম্ভাবনা তার আছে? যদি একটু পিছলে যায় সে কিন্তু মারা যাবে। তো সেম ভাবে এটা কাজ করছে যে একটা প্ল্যানিং করা থাকে এবং সে জাস্ট কয়েকটা কি ফ্রেম ধরে দিবে, অর্থাৎ কি পয়েন্ট, অর্থাৎ শুরুতে কি আছে, শেষে কি আছে, আর মিডিলে কি হবে, এই 2-3টা পয়েন্ট সে ধরিয়ে দিল, ধরিয়ে দিয়ে বাকি কাজগুলো অ্যাসিস্ট্যান্ট অ্যানিমেটরের হাতে পাস করে দিল। ওকে, in this case what resources are being used more efficiently as lead animator shall not worry about his animation frame. He may concentrate and action in turn assistant animator shall not worry about keyframe. অর্থাৎ সে যখন কাজ 3টা করে কমপ্লিট করে দিয়ে দিল তখন কিন্তু তার টেনশন নাই এখানে কত ফ্রেম, কতগুলো ফ্রেম হবে। তার মানে কি একটা ফ্রেমে একটা ছবি, আমরা শিখছিলাম না, তার মানে কতগুলো ফ্রেম হবে এটা নিয়ে তাকে টেনশন করার দরকার নেই, কারণ শুরুর টাইম শেষের টাইম বলে দেওয়া হয়েছে। স্মুথ করতে গেলে ফ্রেম বাড়াইতে হবে, স্বাভাবিক সে বাড়াবে। আমার স্টেন অ্যানিমেটর যদি বলে না এটা স্মুথ এবং এটাকে আরো সুন্দর করে করা যায়, সেটার জন্য
কখনো তার টাইম সাইজ ভলিউম নিয়ে টেনশন করতে হয় না। আবার অ্যাসিস্ট্যান্ট অ্যানিমেটরকেও টেনশন করতে হয় না যে আসলে এখানে শুরুতে কি হবে শেষে কি হবে, মানে শুরু শেষ দেওয়া আছে, মাঝখানে অপশনগুলো সে কি করবে, শুধু অ্যাড করে দেবে। ওকে, এটা হচ্ছে পোস্ট টু পোস্ট অ্যানিমেশন। খেয়াল করেন এখানে অ্যানিমেশনটা দেখলে বুঝতে পারবেন আপনারা। This video is based on the 12 principles of animation as described by Frank Thomas and Ollie Johnston. Alright, so the fourth animation principle is called straight ahead and pose to pose. This term describes two methods used to animate drawings. The first method, straight ahead, is where you draw the first drawing, and then you draw the second drawing, and then the third drawing, and It is straight ahead action. basically animating as you go. The second method, pose to pose, is where you draw the beginning and end of each main pose and go back later to fill in the drawings in between. So there are benefits to both methods. Pose to pose is generally better for most actions because it gives you a good idea of what the action is going to look like very early in the process. So instead of worrying straight ahead, এটা শুরু হলো কোথা থামবে জানি না, তারপর কি হবে, where they end up from the beginning and work backwards. Also, using straight ahead animation can lead to the character changing size or being on a different level from beginning to end. Pose to pose can save you a lot of work. If you were to animate a whole sequence straight ahead and then realize that one pose is off, you would have to change several drawings to fix that one pose. But with pose to pose, you do the main poses to see if it feels right, and you can catch problems early on. Straight ahead animation, on the other hand, is good animation that is unpredictable. Some examples of this include fire, water particles, clouds of dust, explosions. The reason why straight ahead works well is because there are laws of physics that work at a constant rate, and it's hard to predict how it will work pose to pose. So when animating fire, for example, you just go with the flow based on what you know about fire and let the fire kind of create itself. If we were to look at the beginning and end, we wouldn't even know how to in between it. However, you can still use pose to pose to make the general shapes and fill it in between to make it smoother. Another example of unpredictable animation is overlapping. Straight ahead action and pose to pose. তার মানে হচ্ছে আগের সময় কি স্ট্রেট আহেড অ্যাকশনটা সবচেয়ে বেশি ব্যবহৃত, যার কারণে কিন্তু মিনা কার্টুনে এক এক সময় এক একটা ক্যারেক্টারের অ্যানিমেশনের দৈর্ঘ্য হতো কিন্তু এক এক সময়, কোনোটা 39 মিনিট, কোনো 50 মিনিট, কোনোটা 43 মিনিট, এরকম ছিল, নির্দিষ্ট একটা টাইমে কখনো শেষ করা যেত। এবং বর্তমানে যে কার্টুনগুলো দেখে থাকি তাদের একটা নির্দিষ্ট ডিউরেশন থাকে, গল্পের উপর ডিপেন্ড করে কিন্তু ডিউরেশন বাড়ে কমে, বাট মেইন যে ক্যারেক্টারিস্টিক সেটার জন্য ডিউরেশন কিন্তু এখন বাড়ানো কমানো হয়। সেটা কি হচ্ছে আমরা দেখলাম স্ট্রেট অ্যাহেড অ্যাকশন এন্ড পোস্ট টু পোস্ট। এরপরে চলেন ফলো থ্রো এন্ড ওভারল্যাপিং অ্যাকশন। এটা খুব একটা মজার জিনিস, ফলো থ্রো এন্ড ওভারল্যাপিং। আচ্ছা, ফলো থ্রো এন্ড ওভারল্যাপিং অ্যাকশনে বলা হচ্ছে লেটস হ্যাভ এ লুক দ্য রানিং স্কোয়ার। এখানে একটা অপশন বলা আছে না, কি বলছে, ভিডিওটা দেখতে বলছে, চলেন ভিডিওটা দেখি। This video is based on the 12 principles of animation as described by Frank Thomas and Ollie Johnston. Alright, so the next principle of animation is called follow-through and overlapping action. This is the technique of having body parts and appendages drag behind the rest of the body and continue to move when the body stops. Follow-through and overlapping action are often associated with another technique called drag. These names all describe the same thing but in different ways. For example, follow-through refers to the way parts of the body continue to move after the body is stopped. Overlapping action describes the offset between the timing of the main body and its other parts. Drag describes the technique of delaying the movement of body parts in relation to the main. এখানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন, কি বলছে ফলো থ্রো কোনটা। ধরেন কোন একটা আপনারা মোটামুটি পাটকাঠি চেনেন, পাটকাঠি চেনেন কে কে? পাটকাঠি যারা যারা চেনে এক হাত তুলে, একটু জোরে একটা হাত তুলে নেওয়া। ওকে, বাকিরা চিনি না, বাকিরা পাটকাঠি দেখেননি কখনো? আচ্ছা, পাটকাঠিতে খেলছি তো নাকি ছোটবেলায়? আচ্ছা, পাটকাঠি কখনো ঘুরাইছেন এরকম করে? লম্বা পাটকাঠি ঘুরাইছেন কখনো? যারা ঘুরাইছেন তারা জানবেন পাটকাঠি যখন ঘুরান তখন একটা বাতাসের সমস্যা একটা শব্দ হয়, তাই না? আপনি অন্য বাঁশ বা ছোট একটা বাঁশের কঞ্চি নিয়ে ঘুরান, এরকম শব্দটা পাবেন না। পাটকাঠিতে খুব ভালো করে পাওয়া যায়, ঠিক আছে? এই কথাটা বলার একটা কারণ আছে, কিন্তু খেয়াল করবেন পাটকাঠি যখন ঘোরাবেন তখন মাথাটা একটু বাঁকা হয়ে গেছে, তাই না? এই যে বাঁকা হয় এটাকে বলা হয় ওভারল্যাপিং। ওভারল্যাপ কিভাবে কাজ করে? ফলো থ্রো হচ্ছে যখন কোন একটা স্প্রিংকে যখন আপনি হাত দিয়ে এরকম করলেন, তখন আমি এইভাবে কি করলাম, এটা ধাক্কা দিলাম, এই যে ধাক্কাটা দিলাম আমার হাতের যে গতি সেটা অনুযায়ী সে কি হচ্ছে, ফলো করছে না? এটা হলো ফলো থ্রো। আবার ওভারল্যাপিং অ্যাকশন কি? প্রথম যে আসার সময় যে বাধাটা পাইছে, বাধা হওয়ার পর তার যে হালকা যে বাঁকা হয়ে গেছে বা সে যে বাধাটা পেয়েছে, এই বাধাটা হচ্ছে ওভারল্যাপিং অ্যাকশন। অর্থাৎ সে ওভারল্যাপ করে তারপরে ফলো থ্রো করছে, হ্যাঁ, ওই ফলো থ্রো পরে আবার ওভারল্যাপিং করে সে পিছনে আসছে, অর্থাৎ
তার গতি অনুযায়ী সে কিন্তু দিক পরিবর্তন করছে। সেটা হচ্ছে মূলত ফলো থ্রু এন্ড ওভারল্যাপিং। বুঝলেন না? আচ্ছা, এখন দেখেন আমি দেখাচ্ছি এখানে দেখাচ্ছি। ঠিক আছে, এটা হলো ফলো থ্রু, অর্থাৎ যখন কি হচ্ছে মাথাটা সামনে আগাচ্ছে তখন কিন্তু সেটা ফলো করে উপরে আসতেছে, তাই না? এটা একসাথে আসার কথা, কিন্তু সে যে বাধাটা পাচ্ছে এই বাধাটাই হচ্ছে অ্যান্টিসিপেশন। ঠিক আছে, এই যে এটা হলো, এটা আসলো না, এসে যে গেল, কিন্তু তার যে দুর্বলতার কারণে কি হচ্ছে সে আবার একবার পিছনে যাচ্ছে, এটা হলো ফলো থ্রু, তার গতি পরিবর্তন হচ্ছে। কিন্তু যখন মাথাটা সামনে আগাচ্ছে তখন দেখবেন এটা হালকা একটু বাঁকা ছিল না, খেয়াল করুন, এটা হলো ফলো থ্রু। ওভারল্যাপ কি হচ্ছে, এই যে মাথাটা আসার সময় এই যে বাধার পেয়েছে না, মাথার সাথে সাথে কিন্তু আসে না, বাধা পেয়েছে না একটু, কিন্তু সোজাভাবে আসছে আসলে এই যে বাধাটা পাচ্ছে এটা হচ্ছে ওভারল্যাপিং। অর্থাৎ যে গতিতে শুরু হওয়ার কথা সে গতি তার আসে না। যদি বাস্তব একটা উদাহরণ দেখতে চান, এখানে একটা আছে উদাহরণ, বাসায় গিয়ে ট্রাই করলে আমরা দেখতে পাবো, যাতে বাসা ফুলের টব আছে বিশেষ করে। ঠিক আছে, এটা ফলো থ্রু ওভারল্যাপিং, অর্থাৎ শুরুতে যে বাধা পাবে সেটা হচ্ছে ওভারল্যাপিং অ্যাকশন, অর্থাৎ ওভারল্যাপ করছে, বাধা পাচ্ছে। এখন বলেন দুইটা দেখতে পাচ্ছি না আমি, দুটো বিড়াল কিন্তু লাফাচ্ছে, খেয়াল করেন দুটো বিড়াল লাফাচ্ছে, কোন বিড়ালের লাফারিটা বেশি দেখতে ভালো লাগছে, বামেরটা না ডানেরটা? বামেরটা না, কারণ কি হচ্ছে এই যে নামতেছে এটা ফলো থ্রু, ঠিক আছে, উঠার সময় যে বাধার পেয়েছিল ওটা কি ওভারল্যাপিং অ্যাকশন। Basically, when the main দেখেন body moves, অ্যাপেন্ডিক্স মেইন বডি, এই the যে appendage should দেখছেন be the last to catch up. বাধা পাচ্ছে না, এটা হচ্ছে ওভারল্যাপিং অ্যাকশন, এটা হলো ফলো থ্রু। Follow through the farthest before settling back. This is প্রথমত true কি not পারে, just প্রথমত appendages, তার but the whole body. ওভারল্যাপিংটা In coming to a stop, আঘাত পায়, often the body will তারপরে কি follow হয়, through. তারপরে সে ফলো থ্রুকে ফলো Just করে। as a character needs to anticipate his jump, he also needs to follow through his land. Sometimes the extra skin on a character can এটা be কি, treated as এই যে a ওভারল্যাপিং synergy অ্যাকশন, with drag and follow through. এরপর ফলো থ্রু। Similar to squash and stretch, the amount of drag that you give something says something about its mass. The first one is like a TV antenna, while the second টিভি one is অ্যান্টেনা, এটা ফেদার। it's usually easier to add the appendages after the animation of the main body is finished. When adding hair, for Anticipation example, follow through. use the previous অ্যান্টিসিপেশন ফলো থ্রু, indicator আগে that the hair should যদি যে মূল বস্তুটা আমি নড়াচ্ছি সেটার থেকে যদি যে বস্তু তার সাথে আছে অ্যাক্সিস্টেন্ট হিসাবে সেটা যদি নমনীয় হয় তাহলে আগে অ্যান্টিসিপেশন আসবে, তারপর ফলো থ্রু আসবে। ঠিক আছে, যদি স্ট্রেইট হয় সেটা মজবুত হয় তাহলে ফলো থ্রু আগে ফলো করবে। ঠিক আছে, should be stretched towards. Since it has drag, it should be dragging from where it was in the last frame. In addition, make sure to let the hair follow through when the body comes to a stop. Arms are a good place to insert follow through and overlapping action. Have the elbows lead the arm's actions. The elbow comes first, followed by the forearm, and then the hand. This is true even when walking. The forearms drag slightly behind the elbows, and the hands drag. ফলো থ্রু আমরা হাঁটছি যখন কি হচ্ছে হাত দিয়ে দুলাই, এটা কি ফলো থ্রু, এটা কি বাতাসে বাধা পায় বেশি, বাতাসে বাধা পায় না, তখন কি হয় আমাদের শরীর ব্যালেন্স করার জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে আমরা, এটা হচ্ছে ফলো থ্রু এন্ড Overlapping action helps to break up an animation to make it more interesting. If we offset the movement of the arms and legs, the animation appears more graceful. If the character is standing up from the ground, we could offset the top half from the bottom half to make it look less easy and more real. So that's all I got for follow through and overlapping action. The next principle is called. এরপরে পার্টটা হচ্ছে স্লো, হ্যাঁ দেখেন এটা কি মূলত আমাদের This video is based on the 12 principles of animation as described by Frank Thomas and Ollie Johnston. So the next principle is called exaggeration. Basically, every action, pose, and expression can be taken to the next level to increase the amount of impact on the viewer. বাস্তবে এরকম করা সম্ভব, বুক চিতিয়ে বলে না, বুক চিতিয়ে দাঁড়া, কিন্তু এত বড় স্থিতি থেকে দাঁড়ায় ব্যালেন্সে করে দাঁড়াতে পারবে। So the early animators at Disney would get confused. একে বলছে একটা মিকি মাউস তৈরি করতে, মিকি মাউস তৈরি করে দিয়েছে একটা বিড়াল, একটা সুন্দর ক্যারেক্টার, একে বলছে Walt would tell them to add realism. মোর রিয়েলিজম, আরো রিয়েলিটি অ্যাড করো, মানে এটা বাস্তব করো, বাস্তব তৈরি করতে গিয়ে কি করছে, He would criticize the result because it wasn't exactly. বলছে না এটা আমি চাই না, দ্যাট ইজ নট হোয়াট আই মিন, এটা আমি চাই না, তাহলে কি চাইছো, এক্সাজারেটিভ, In Walt's mind, জাস্ট এক্সাজারেটিভ, কিভাবে হবে রিয়েলিজমের সাথে এটা মিলে না, কি হবে দেখেন, consistent with reality, but rather make the idea or essence of the action more apparent and real. So if a character was sad, এটা হচ্ছে বাস্তব স্বাভাবিকভাবে আমরা দেখতেছি, যখন এটাকে এক্সাজারেট করবেন কি হবে, sadder. তাই না, দেখে মনে হচ্ছে একেবারে দুঃখে কান্দে একেবারে ভাষায় দিচ্ছে, Bright, হাসতেছে, দেখতে খুব সুন্দর লাগছে,
brighter. হাসিটা দেখেন, Worried, make him একটা more রাগটা দেখেন এই worried. যে এরকম। Wild, make him wilder. Exaggeration doesn't mean more distorted, but more convincing. It's amazing how you can all এটা হচ্ছে স্বাভাবিকভাবে দেখেন আমরা কিভাবে একটা আঘাত করতে with পারি add দেখেন। exaggeration. এটা হলো কি নরমাল This animation looks finished, right? স্কোয়ার এন্ড স্ট্রেস। But let's give it some আর exaggeration. এক্সাজারেট করেন এই যে পারবেন এরকম করে ট্রাই করেন। Exaggeration. This animation looks finished, right? But let's give it some exaggeration. সম্ভব এরকম এক্সাজারেট করে জীবনে কেউ পারবে? এটা হলো এক্সাজারেট, অর্থাৎ রিয়েলিটির সাথে মিলবে না, বাট আমাদের প্রয়োজনে আমরা চাইলে এরকম করে একটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখাতে পারি। Now when we compare the two, the first one definitely looks. আর এত দূরে মারলে লোকটা তো বসে যায়, বসার দরকার থাকে, সে তো মরে যাবে, তার তো দাঁড়া হওয়ার কথা না, আচ্ছা ক্যারেক্টার সুন্দর দাঁড়া হয়ে গেছে। Even though earlier we thought it was finished. Spring The it. motions are quick. The exaggeration needs to be bigger in order to be noticed. This still frame looks way too extreme to be realistic. But It's when an you put it in exaggeration. motion, it looks less extreme. That's because a lot of the frames that your eye perceives in a short time are less extreme frames, and only one of them is very extreme. So in order to boost its presence, you can either make it stay on screen longer or make it more extreme. Since it's hard to tell how much room you have for আচ্ছা এটা বেশ বললাম। exaggeration, আচ্ছা a good rule to কেউ follow যদি is to প্রয়োজনে keep the exaggeration এরকম করে ঘুরে নেয় তাহলে কেমন হবে বাস্তবে একটা লোক? level until it actually becomes too much. Then wind it back until you're satisfied with it. This way you see the whole range beforehand instead of shooting. দ্যাটস it কল্ড up. এক্সাজারেশন। Right? That's all I've got for exag. ওকে আমরা এক্সাজারেশন দেখব। এবার হচ্ছে সলিড ড্রয়িং এন্ড সলিড পজিং। এতক্ষণ পর্যন্ত আমরা যে কয়টা জিনিস দেখলাম, স্কোয়ারস এন্ড স্ট্রেস, টাইমিং, না অ্যান্টিসিপেশন, পজ টু পজ, যে 12টা প্রিন্সিপাল দেখলাম এখানে খেয়াল করবেন, এখানে লেখা আছে আমাদের 12টা প্রিন্সিপাল। এটা হলো স্কোয়ারস এন্ড স্ট্রেস, অ্যান্টিসিপেশন, স্টেজিং, স্ট্রেট অ্যাহেড অ্যাকশন এন্ড পজ টু পজ, ফলো থ্রু এন্ড ওভারল্যাপিং অ্যাকশন, স্লো ইন এন্ড স্লো আউট, আর্টস, সেকেন্ডারি অ্যাকশন, টাইমিং, এক্সাজারেশন। এই 10টা পার্ট আমাদের অ্যানিমেশনে সবচেয়ে বেশি ইউজ করা হয়। তাহলে বাকি দুটো সেটা হচ্ছে সলিড ড্রয়িং এন্ড সলিড পজিং এন্ড আপিল, এই দুটো ব্যবহার করা হয় যারা মূলত ক্যারেক্টার নিয়ে কাজ করতে চান, অর্থাৎ যে কোনো ক্যারেক্টারিস্টিক তৈরি করতে চান বা ডিজাইন নিয়ে যেটার উপর তৈরি করে আপনি অ্যানিমেশন করতে চান, তাদের জন্য বাকি দুটো হচ্ছে সলিড ড্রয়িং এন্ড সলিড পজিং এন্ড আপিল। এটা কি করা হয়, আপনি ড্রয়িংটা কিভাবে করবেন আর এটাকে আপিল করে এটাকে কিভাবে আরো কিরকম এক্সাজারেশন মানে এক্সাজারেট করতে পারে, সেটা হচ্ছে মূলত এটা। চলেন একটু আমরা ভিডিওগুলো দেখে ফেলি, সেকেন্ডারি সলিড ড্রয়িং আর সলিড পজিং আর আপিলের কাজটা কিভাবে মেইনটেইন করছে। এক্সাজারেশন এটা হলো সলিড ড্রয়িং এন্ড সলিড পজিং। দেখেন This video is based on the 12 principles of animation as described by Frank Thomas and Ollie Johnston. So the next principle is called solid drawing. This principle is about making sure that forms feel like they are in three-dimensional space with volume, weight, and balance. One thing that makes animating a lot easier is being able to draw figures from all angles. This requires a three-dimensional drawing. For example, when drawing a line on a sphere, it must follow the contour of the sphere's surface. A straight line instantly makes the circle look flat. When drawing cubes, avoid making parallel lines. Lines should be bent towards the vanishing point, otherwise it will look like a flat symbol or a logo. When doing a rough pass of the character, use basic solid shapes like spheres, cubes, and cylinders to construct the character, instead of circles, squares, and rectangles. This will help you be mindful of the space they're in. Another thing you can do is draw perspective lines on the ground to keep track of their distance from the camera, so that you can know when to draw them bigger or smaller. When moving on to the clean line version of your character, be very mindful of overlap and try to include it whenever possible. Without overlap, everything appears to be on the same plane, but just adding a single line here and there can define where surfaces come out and where they recede. Another thing to note when doing lines is to avoid symmetry. Symmetrical lines look flat. Try to pair a straight line with a curved line, or offset two curved lines so that it looks more natural and dynamic. The principle of solid drawing applies to 3D animation as well, in regards to portraying weight and balance in the pose of a character. For example, avoid what's called twinning, which happens when the arms and legs and other paired features are doing the exact same thing. This is a known affliction that animators have to make a conscious effort to avoid. Instead, lean it over to one side, or put one hand on the hips, or give it a slouch, or do something to show that it has weight and has to keep its balance in a 3D environment. So that's all I've got for solid drawing. The last and final principle is called appeal. Thanks for watching. এবার চলুন আপিলের কাজটা।
আপিলটা হচ্ছে মূলত এখানে here you do not deal with cover girl and fulfill এখানে মোটামুটি যেটা বলছে appeal means when you really like it. For better understanding this law and principle they should be read and put in practice খেয়াল করো This video আপনি is যেটা based on দেখতে the যেটাকে 12 যেভাবে principles of দেখতে আপনি animation পছন্দ as করবেন described সেটাই by হচ্ছে কি Thomas and Ollie Johnston. Alright, the ঠিক last আছে principle of এটা হলো animation মূল is called appeal. Basically, characters that you animate should be somewhat pleasing to look at. They should have some kind of charismatic aspect to like about them. This doesn't only apply to the hero of the story, but also the villain একজন যোদ্ধা and দেখতে every কেমন other character. Appeal doesn't always mean good looking, যেটাকে it আপনি can যেভাবে also দেখতে mean interesting. So the villain should be likable in the sense that they are interesting to look at. The tricky thing about this is that everyone has a different standard for what is appealing. However, just giving your character a dynamic design can greatly boost its appeal. Here are 3 steps to doing that. First, use a variety of shapes. Instead of using the same shape for every character, try out different shapes, because there's no limit to the spectrum of crazy configurations that characters can have. Every good character design starts with a clear shape. Second, play with proportions. Cartoonists often magnify the things we find. দুইটা তো ক্যারেক্টার আছে দুইটা চিনেন এটাকে মিস্টার বিন তাই না মিস্টার বিনের কোনটা আপনার কাছে ভালো লাগছে এটা না এটা দ্যাট মিন্স যেটা আপনি পছন্দ করবেন সেটা হচ্ছে And shrink the things we might find ugly or boring. For example, they might enlarge the head and eyes, shrink the body, and make the hands larger. Finding the aspect of a character that defines his or her personality. এটা দেখে কি আপনার স্বাভাবিকভাবে কোন রকম একটা ডাইনির মতো মনে হচ্ছে আপনাদের কাছে এটা এটা কিউট গার্ল এটা একটা প্রফেশনাল ম্যান বাট যখন এটা আপনি রিয়েলিটি ইউজ করতে চাবেন যখন আপনি যেটা পছন্দ করবেন সেটা করতে And often create a more appealing design. Third, keep it simple. Keep Too it much simple. information খুব can বেশি overcomplicate the character and এটা করা also make দরকার it নেই harder অনেক and কিছু more ইউজ করবেন restraining to animate. এটা This খুব is the সিম্পল difference করা দরকার between নেই drawing for সিম্পলি একটা ডিজাইন করেন illustration যাতে and সবার drawing for পছন্দ animation. With animated characters, you have to pick and choose what details to keep because you're going to be drawing those details hundreds of times. So let's give some characters an appeal makeover. This king has a generic shape and not much personality. Let's make him more like an egg. Now his appeal comes from looking proud, powerful, and petite. This robot mercenary has too many details to see any personality. Let's pick a few details and emphasize them, remove the rest, and change his shape. Now he has a mysterious appeal to him. This fisherman looks pretty average. Let's adjust his proportions to emphasize his lankiness and make that his point of appeal. So that's all I've got for appeal, and that brings us to the end of our 12-part series. So I thank you for watching it. I had a lot of fun. তো আমরা মোটামুটি 12টা প্রিন্সিপাল সম্পর্কে দেখলাম জানলাম তাই না মানে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে আজকের জন্য না আমরা মোটামুটি এটা হচ্ছে আপাতত এই 12টা প্রিন্সিপাল আচ্ছা কি বার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবারে 12টা প্রিন্সিপাল সবার প্রত্যেকে আলাদা ইন্ডিভিজুয়ালি শুনুন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি 12টাই বলতে হবে সিরিয়াল মেনটেন করা দরকার নেই সিরিয়াল পড়া হলে সমস্যা নেই ওকে আর 12টাই বলতে হবে ঠিক আছে এই থাকলো 11টা বাজে আপনাদের ব্রেক টাইম শুরু এখন সবাই